হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11 আমরা আগের ভিডিওতে যেটা প্রথম ভিডিও ছিল আমার সেই চ্যাপ্টারটার নাম তোমার মনে আছে ভৌত রাশির পরিমাপ ও মাত্রা, যেটা ইউনিট 1 এ প্রথম অধ্যায় তোমাদের ক্লাস 11 সিলেবাসে। সেইখানে আমরা আলোচনা করেছিলাম যে ফিজিক্স শব্দটার উপরে এবং পরিমাপ নিয়ে একটা কথা বলেছিলাম, তোমাদের নিশ্চিত মনে আছে যে পদার্থবিজ্ঞানের যে লক্ষ্যটা হচ্ছে one of the main aim of physics is মেজার করা, মানে পরিমাপ করা, সঠিকভাবে এবং নির্ভুলভাবে পরিমাপ করা। এবার স্বাভাবিকভাবে পরিমাপ করব আর এককবিহীন পরিমাপ যদি করি, যেরকম আমি তোমাদের বলেছিলাম যে দোকানে গিয়ে বললাম যে চাল 10 দাও, কিন্তু ওটা অসম্পূর্ণ। যদি বলি 10 কেজি তাহলে কিন্তু কথাটা সম্পূর্ণ হয়। এর অর্থ দাঁড়াচ্ছে যে এককবিহীন পরিমাপ কিন্তু অর্থহীন। এবার প্রশ্ন হচ্ছে একক তো অনেক রয়েছে, যেরকম আমরা কিলোগ্রাম, আমরা জানি এটা ভরের একক। এবার এই কিলোগ্রাম অত বড় তো লিখবো না। যেমন আমরা কেমিস্ট্রিতে আমি কথা বললাম আয়রন, এর একটা প্রতীক আমরা কি লিখি Fe, কিংবা বললাম ম্যাগনেসিয়াম, তার প্রতীক কি লিখি Mg। তার মানে জিনিসটাকে শর্টে কিংবা সহজে প্রকাশ করার জন্য আমরা প্রতীক ব্যবহার করে থাকি। তাহলে এই কিলোগ্রামকেও তো শর্টে প্রকাশ করতে হবে। তোমরা জানো নবম শ্রেণীতে পড়েছো যে আমরা কেজি লিখি। তাহলে এই যে প্রতীকগুলো লিখবো তার জন্য একটা নির্দিষ্ট নিয়ম কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। সেটা হচ্ছে আন্তর্জাতিক নিয়ম, মানে ইন্টারন্যাশনাল রুল ফর হাউ টু রিপ্রেজেন্ট অর হাউ টু রাইট ইউনিটস ইন এ স্মল স্কেল কিংবা ছোট করে লেখানোর জন্য কিংবা বোঝানোর জন্য। সেই নিয়মগুলো আমি এক একটা করে তোমাদের বোঝাবো। আর কারো কোনো আগের ভিডিওতে কিংবা এই ভিডিওতে কোনো বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে, আমি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করব। এবার নিয়মগুলো একটা একটা করে আমরা এখনই জানবো। সবচেয়ে প্রথম নিয়ম হচ্ছে যখন আমি কোনো একক লিখবো, সাপোজ যেরকম বেগের একক তোমরা জানো এসআইকে মিটার পার সেকেন্ড। এই যে এককটা লিখবো, এককটা লেখার সময় আমাদেরকে মাথায় এটা রাখতে হবে যে লেখাটা যেন হয় 0.1, রোমান হরফে আমাদেরকে লিখতে হবে এককগুলো। ইটালিক্সে লেখা যাবে না। আমি সহজে একটু বলি, রোমান হরফে মানে হচ্ছে সোজা সোজা লেখা। যেরকম আমি লিখেছি মিটার পার সেকেন্ড, সব ধরো কেউ হয়তো লিখলো গ্রাম পার সেকেন্ড, সে কোনো কিছু বের করছে তাহলে সোজা লিখছি। এইবার ধরো এই জিনিসটাকে হয়তো এরকম বাঁকিয়ে এরকম একটু বাঁকানো হরফে লেখা আছে, দেখতে পাচ্ছ, এইটা কিন্তু ইটালিক্স, এইটা করা যাবে না। তাহলে আমরা কি মনে রাখবো যে এককগুলি লেখার সময় আমরা রোমান হরফই ব্যবহার করব। এইটা গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আমরা একক লিখব। সাপোজ আমি সেন্টিমিটার লিখব। এবার সেন্টিমিটারকে আমরা প্রতীক শর্টে লিখি সেমি, সবাই জানো সিএম। এই যে সিএম লিখছি, এইটা কেউ হয়তো লিখলো এটাকে সি ডট এম, আবার কেউ লিখলো সি মাঝে এরকম ফাঁকা দিয়ে এরকম লিখছে, কিংবা কেউ আবার সিএম লিখে এরকম ডট লিখছে। এখানে কিন্তু অনেক গন্ডগোল ব্যাপার হয়ে গেছে। কি সেটা? এইটা ভুল, এটাও কিন্তু ভুল। তার মানে কি মাঝে কোন রকমের ফাঁক রাখা যাবে না, মাঝে কিংবা শেষে ডটও দেওয়া যাবে না, ডাইরেক্ট এভাবে লিখতে হবে কোনো ডট ছাড়া। সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য। অন্য শুধু সেমি লিখেছি বলে তা না, সে মিলিমিটার কিংবা অন্য কিছু যদি হয় সেই ক্ষেত্রেও কিন্তু তাই। এবার প্রশ্ন হচ্ছে তাহলে ডট দেওয়া যাবে না। কেউ হয়তো লিখলো এরকম সাপোজ the length of a rod is 9 centimeter। দেখো একটি রডের দৈর্ঘ্য হলো 9 সেমি,
এই ক্ষেত্রে কিন্তু ডট দেওয়া যেতে পারে, কেন? এটা বাক্যে শেষকে বোঝাচ্ছে, এটা কিন্তু ভুল নয়, এটা তোমরা মাথায় রাখবে। আচ্ছা, এরপর আমরা নেক্সট পয়েন্টের দিকে যাই। আমরা সাপোজ কোন একক এরকম পেয়েছি যেটা বিজ্ঞানী নাম অনুসারে, যেরকম তোমরা জানো প্রবাহমাত্রার একক, সাপোজ প্রবাহমাত্রা কোন একটা কয়েলের মধ্যে দিয়ে 4 অ্যাম্পিয়ার যাচ্ছে, তাহলে আমরা এরকম লিখি, তোমরা নবম শ্রেণীতে দশম শ্রেণীতে ইউজ করেছো। একইভাবে ধরো কোথায় চাপ হয়তো 2 পাস্কাল, আমরা এরকম লিখে এসেছি, কোথায় প্রযুক্ত বল হয়তো নিউটন, এরকম n লিখেছি। তো এই ক্ষেত্রে কোন নিয়মটা ফলো করা? সেই নিয়মটা হচ্ছে যেসব এককগুলি যেরকম পাস্কাল, নিউটন, অ্যাম্পিয়ার, যেসব এককগুলি বিজ্ঞানী নাম অনুসারে কিংবা বিজ্ঞানী নামকরণে করা হয়েছে, সেইগুলো যখন তোমরা শর্টে লিখবে প্রতীক হিসাবে, তখন সব সময় ক্যাপিটাল লেটার ইউজ করা হবে। তো তোমাদের প্রশ্ন আসতে পারে তাহলে এখানে স্মল লেটার কেন হয়েছে? না, যেখানে একের বেশি ইউজ হয়েছে পি তারপরে এ, তাহলে আদি অক্ষর যেটা ফার্স্ট লেটার দ্যাট হ্যাজ টু বি ক্যাপিটাল, দেন আদার লেটার হ্যাজ টু বি স্মল। তার মানে বাংলায় কি বলবো, যদি একটা অক্ষর দিয়ে প্রকাশ করা হয় তাহলে সেটা হবে অবভিয়াসলি ক্যাপিটাল লেটার কিংবা বড় হরফে লিখতে হবে, আর যখন একের বেশি হবে তখন প্রথমটা বড় তারপরে ছোট। এবার প্রশ্ন হচ্ছে, না আমি এইভাবে লিখতে চাইছি না, একজন চাইছে যে না আই ওয়ান্ট টু রাইট দ্য নেম অফ দ্য ইউনিট টোটাল, পুরোটা লিখতে চাইছে। সে সাপোজ লিখতে চাইছে 24 নিউটন, একজন লিখেছে এরকম, একজন লিখেছে এরকম। মনে রাখতে হবে এইটা কিন্তু ভুল, পুরোটাই যখন পুরোটা লিখবে তখন পুরোটাই স্মল লেটারে লিখতে হবে। যদি ধরো 3 জুল, এইটা লিখতে হবে, এইরকম লেখা যাবে না, এটা ভুল, এটা ঠিক, তাহলে মনে রাখতে হবে। নেক্সট আমরা আসবো যে সাপোজ আমরা ডিগ্রি সেলসিয়াস, তোমরা জানো সেলসিয়াস এর উষ্ণতার একক ডিগ্রি সেলসিয়াস আর ডিগ্রি ফারেনহাইট, তাহলে সেই হিসাবে তোমার মনে হতে পারে যে এসআই তে তাহলে ডিগ্রি কেলভিন হবে। না, কেলভিন একক লেখার সময় কোনো ডিগ্রি চিহ্ন ব্যবহার করা যাবে না, শুধুমাত্র কেলভিন সরাসরি কে লিখবো আমরা, তো এটা মনে রাখতে হবে। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ নিয়ম সেটাতে আমরা আসি, যে ধরো আমার একসাথে একের বেশি একক আমরা ব্যবহার করছি, যেরকম ধরুন উদাহরণ দিই, আমরা বেগ, আমরা জানি বেগ মানে কি হয় না সরণ বাই সময়। তো সরণ তো জানো এসআই তে মিটার হয় আর সময় হচ্ছে সেকেন্ড। এই যে মিটার পার সেকেন্ড, তাহলে একের বেশি একক ব্যবহার হচ্ছে এখানে, তাহলে এইটা লেখার সময় এইরকম একটা দাগ আমরা দিতে পারি, অথবা এইভাবে লেখা আরো ভালো হয়, তাহলে এটাও অ্যালাউড, এটাও অ্যালাউড, কিন্তু একের বেশি দেওয়া যাবে না। সাপোজ ত্বরণের আমি লিখছি এইটা, একজন লিখলো এইটা, এইটা কিন্তু ঠিক, এইটা কিন্তু ভুল। আমি কি বলেছিলাম যে দাগটা দেবে মাঝে, সেটা একবারে বেশি ব্যবহার করা যাবে না, তাহলে এটা একবারে বেশি ব্যবহার করা হয়ে যাচ্ছে, তাহলে এটা ভুল। নেক্সট ধরো কেউ হয়তো এরকম করতে চাইছে, কার হয়তো এরকম এসছে, তাহলে একবারে বেশি ব্যবহার করেছে, এটা হবে না, বরং সে যদি এইটা লেখে, গ্যাস ধ্রুবকের একক বুঝতেই পারছো, তোমার ক্লাস 10 এ পড়েছো PV = এনার্জি জুল পার মোল পার কেলভিন। এটা কেমন না নিচে আছে মানে হয়ে যাচ্ছে, কিংবা আরো ভালো হয় যদি আমরা এরকম লিখে দিই, তাহলে কোনো রকম কনফিউশন থাকবে না, তাহলে একবারে বেশি কিন্তু তোমরা ব্যবহার করবে না। নেক্সট আমরা জানবো যে একসাথে ধরো দুটো একক আমরা গুণ করছি। সাপোজ একটা উদাহরণ দিই, সাপোজ আমরা কার্য নির্ণয় করতে চাইছি, মানে W, সেখানে কি হয় প্রযুক্ত বল ইনটু সরণ, তাহলে বলের আমরা জানি নিউটন আর সরণের হচ্ছে মিটার। এইবার ধরো এই বলের হয়তো মান দেওয়া রয়েছে 20 নিউটন আর এই সরণ হয়তো রয়েছে 10 মিটার। আবার আমরা কি জানি যেটা নিউটন রয়েছে সেটা আবার কি না সেটা হচ্ছে কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2।
তাহলে এই দুটোকে তো গুণ করতে হবে অঙ্ক করার সময়। তোমরা 9 এ করেছো, তাহলে এই 20 × 10 হবে, সেখান থেকে আমার এরকম আসবে 200, সেখান থেকে আমরা লিখবো 200 নিউটন মিটার, অথবা কেউ গুণ করছে যে 200, এবারে সে হয়তো মিটার স্কয়ার দিয়ে হয়তো লিখতে চাইছে, এরকমও কেউ লিখছে। কিন্তু আমরা এটাই ব্যবহার করবো, যেটা স্ট্যান্ডার্ড একক, যেটাকে আমরা জুল লিখি, তাই তো? তাহলে লক্ষ্য করে দেখো তো এই গুণটা কেমন হলো, নরমাল বীজগাণিতিক নিয়মেই হলো। তার মানে মনে রাখতে হবে যখন একাধিক একক থাকবে তাদের যে গুণ কিংবা ভাগ, আমি যখন তোমাদের গুণটা দেখালাম, নরমাল অ্যালজেব্রিক্যাল রুল ফলো করছে, মানে বীজগাণিতিক নিয়ম ফলো করছে। এবার যদি ভাগও হয়ে থাকে, সাপোজ কারো হয়তো এরকম রয়েছে 2 মিটার পার সেকেন্ড, আর এখানে হয়তো ভাগ সে করছে কোনো ভাবে হয়তো 2 সেকেন্ড, তাহলে ভাগ করার পর সে যাই উত্তর আসুক না কেন, সে এরকম যাই আসুক না কেন, কিন্তু নরমাল অ্যালজেব্রিক নিয়ম ফলো কিন্তু হবে, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমরা অনেকগুলো নিয়ম জানলাম। এইবার আমরা একটু জানার চেষ্টা করব যে অনেকগুলো ভুল ভাবেও কিন্তু আমরা এককগুলো কিন্তু লেখা হয়। কি রকম না, সাপোজ কেউ লিখেছে এরকম সেকেন্ড, কেউ আবার লিখছে স্কয়ার mm, কেউ লিখছে আবার সিসি, কেউ আবার হয়তো লিখছে এরকম বেগের একক সাপোজ। এগুলো কি ঠিক? যতগুলো আমি বোর্ডে লিখেছি তোমাদের সব কটাই কিন্তু ভুল আছে। কেন? সেকেন্ড লিখতে না বলেছিলাম, আমি বলেছিলাম কি শুধু এস লিখবে, এইটা কিন্তু শুধু এইভাবে লিখবে। কিউবিক সেমি মানে কি আয়তনের একক, তাহলে এটাকে কেমন লিখবো, ঘন সেন্টিমিটার, আর এটাকে কেমন লিখবো, মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম না, আমাদের প্রকাশ করার সময় এইগুলো কিন্তু ভুল হয়, এই ভুলগুলো কিন্তু আমাদের করা চলবে না। এইবারে এই এককগুলো কিভাবে আন্তর্জাতিক নিয়ম ফলো করা হয় সেই সম্বন্ধে মোটামুটি আমরা জানলাম। তোমরা যে কোনো বই, ছায়া প্রকাশনী, সাঁতরা, মহাদেব দাস খান কিংবা দত্তপাল গুছাই যে কোনো বই পড়তে পারো। ছায়া সাঁতরা যথেষ্ট ভালো বই, স্টুডেন্ট ফ্রেন্ডলি বই, সবগুলো নিয়মগুলো রয়েছে, পড়তে কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় আমাকে জানাবে। এইবারে আমরা একটু অন্যদিকে যাব, যেটা আমাদের পরীক্ষা এবং সিলেবাসের খুব গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে dimension of a physical quantity, বাংলায় ভৌত রাশি মাত্রা। এই ডাইমেনশনই হচ্ছে যেটা তোমরা 9 থেকে মাত্রা পড়ছো। কি জিনিসের মাত্রা? কোন একটা ভৌত রাশি ধরো, সাপোজ আমি ধরলাম ঘনত্ব বা ডেনসিটি। এই ঘনত্ব বা ডেনসিটি মূল যে রাশিগুলো, মানে আমাদের যে মৌলিক এককগুলো রয়েছে তার উপরে কিভাবে নির্ভর করে, যে এক্সপ্রেশনের সাহায্যে সেইটাকে আমরা বোঝাই, সেটাই হচ্ছে তার মাত্রা। যেরকম ঘনত্ব মানে আমরা জানি ভর বাই আয়তন, তাহলে m/l³ কিংবা এইটা, তাহলে এটাই হচ্ছে ঘনত্বের মাত্রা। তার মানে লক্ষ্য করে দেখো, তাহলে আমি মাত্রাকে এভাবেও বোঝাতে পারি যে কোন ভৌত রাশি মূল এককগুলোর সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত। মূল একক মানে আমি মূলত এর কথা বলছি, এখন m/l/t এর কথা বলছি, কিন্তু জরুরি নয়। অনেকগুলো যেমন রোধের কিংবা অনেকগুলো এরকম আসবে একক, যে ক্ষেত্রে আমাদের বাকি জন যেরকম ধরো প্রবাহ মাত্রা কিংবা উষ্ণতা কিংবা মোল সংখ্যা কিংবা দীপন প্রাবল্য, সেগুলো আসলে সাতটার মধ্যে যে কোনো হতে পারে। আমি মূলত বলছি, যেটা আমি আলোচনা করছি সেখানে তো আমার ml ইউজ হয়েছে। তো এই ml টি কোন ঘাতে, মানে ঘাত মানে তোমরা জানো ক্লাস 7 পড়েছো, যেমন ধরো x⁴2, তাহলে x এর এখানে ঘাত কত হচ্ছে 2 হচ্ছে স্কয়ার যেহেতু, তাহলে কোন ঘাতে সেটা উন্নীত হচ্ছে। যেরকম ধরো এই ঘনত্বের মাত্রা হচ্ছে m এর কিছু নেই মানে 1, t নেই, তাহলে আমি এটা 0 বলতে পারি, তো t = 0 মানে 1ই হবে। তাহলে এর মাত্রা কি হচ্ছে না
m এর এককে 1, দৈর্ঘ্যের এককে -3 এবং সময়ের এককে 0। এটাই হচ্ছে মাত্রা। যখন এটাকে আমি একটা সমীকরণ আকারে সাপোজ d কিংবা আমি ঘনত্বকে d কিংবা আমরা রো দিয়ে লিখি, সাপোজ ধরো আমি রো দিয়ে লিখলাম, তাহলে রো কত হবে? এইটা হবে। তখন এটাকে আমরা বলবো মাত্রীয় সমীকরণ কিংবা মাত্রার সমীকরণ। কেননা আমি একে সমীকরণ আকারে প্রকাশ করেছি। এবার তোমরা অনেক বইতে দেখবে, সাপোজ আমি বেগের লিখছি, একজন এরকম লিখেছে, কিছু বইতে দেখবে শুধু এটা লেখা আছে। এটাও কিন্তু ভুল না, কিন্তু আমি বলবো তোমরা এরকম বন্ধনী দিয়ে প্রকাশ করলে ভালো হয়, দেখতেও ভালো লাগে, বুঝতেও সুবিধা হয়। তাহলে এইটা হচ্ছে মাত্রা। এবারে মাত্রা তো ভৌত রাশির অভাব নেই পৃথিবীতে, আর ভৌত রাশি মানেই বুঝতেই পারছো তাকে পরিমাপ করা যায়। তাহলে প্রচুর রয়েছে, তোমরা বইতেও দেখবে 2 পাতা মতো লিস্ট রয়েছে। অনেকগুলো তোমাদের 9 10 এ জানা আছে, আবার অনেকগুলো জানা নেই, যেগুলো ক্লাস 12 এ জানবে, ক্লাস 11 এ জানবে। যেমন তড়িৎ বিভব, তড়িৎ বিভব মাত্রা কিছু জন হচ্ছে 10 এ বের করেছো, হয়তো অনেকেই জানো না। এরকম অনেকগুলো রয়েছে एग्जांपल। রোধের মাত্রা 10 এ করেছো, কিন্তু চৌম্বক ভ্রামক, দ্বিমেরু ভ্রামক এগুলো 12 এ করেছো। তাহলে মাত্রা তার ভৌত রাশি, তার মানে মাত্রা আছে তার, কিন্তু জরুরি না যে সবাই মাত্রা থাকবে, সেটা আমি একটু পরে আলোচনা করছি। তোমরা কি করবে না, তোমরা যে কোনো বই, ছায়া প্রকাশনী বই হোক, মানে দোয়ারি মিলনামাইতি হোক কিংবা সাঁতরা পাবলিকেশনের বই, সেখানে লিস্ট রয়েছে পুরো। তোমরা প্রত্যেকটাকে বলো। আমি কয়েকটা যখন আলোচনা করছি, ধরো তোমাদের ক্লাস 9 থেকে কার্য, আমরা জানি কার্য হচ্ছে বল ইনটু সরণ। তাহলে বলের মাত্রা কি আর সরণের মাত্রা, আমি বলেছি না অ্যালজেব্রিক গুণ হবে। তাহলে আমি ইন জেনারেল এইটাকে এইভাবে লিখতে পারি, ml² (t⁻²-2)। এবারে বলের মাত্রাটা কি করে এলো না, বল হচ্ছে ভর ইনটু ত্বরণ। তাহলে দেখো হুবহু মিলে যাচ্ছে। আবার মাত্রা বিশ্লেষণ ভালো করে শিখলে একটা প্রফিটও রয়েছে। তুমি যে কোনো ভৌত রাশির মতো একক ভুলে গেছো, তুমি এখান থেকে বের করে দেবে। সাপোজ ধরো আমি কার্যে কিংবা বলের একক মনে নেই আমার, আমি কি করে বের করতে পারি? ধরো m আছে, তার মানে কেজি, l² মানে মিটার স্কয়ার, t মানে সেকেন্ড টু দি পাওয়ার -2। ওইটাকে ভাঙলেই তুমি যখন জুড়ে দেবে তখন সেটা পাবে জুল। আচ্ছা, এটা করতে একটু মনে পড়লো, আমি এককের নিয়মগুলো এখনই তোমাদের সাথে আলোচনা করলাম, অনেকগুলো নিয়মগুলো। তো তার মধ্যে একটা সম্ভবত আমার বলা হয়নি, সেটাও তোমাদের কাজে লাগবে। যে ধরো আমি দুটো একক জুল সেকেন্ড, দুটো এককে গুণ করছি। তো অনেকেই বলে যে স্যার এভাবে লিখবো না এরকম গায়ে গায়ে লিখবো না এরকম লিখবো। তো আমি বলি যখন দুটো একক ধরে জুল একটা সেকেন্ড আলাদা একক, তো তখন কি করবো আমরা? কিংবা এই যে এখনই দেখলেন আমরা নিউটন মিটার, কার্যের ক্ষেত্রে নিউটন আলাদা মিটার আলাদা। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে না, তোমরা ডট দিতে পারো গুণ বোঝানোর জন্য। যদি না দিতে চাও তোমরা মাঝে একটু স্পেস দিয়ে দেবে, সেটাও চলবে। ড্যাশ দিলেও কিন্তু অসুবিধা নেই, কিন্তু আমি বলবো তোমরা এটা ফলো করো, অসুবিধা কিছু নেই। কিন্তু তিনটেই ঠিক, এই দুটো তো অবশ্যই সবাই ইউজ করে। আচ্ছা, ফেরত আসি এবার আমরা আগের আলোচনায়। তো এখানে অনেকগুলো রয়েছে, যেমন ধরো আমরা চাপে বের করছি। এবার চাপ কি হয় না, প্রযুক্ত বল আর ক্ষেত্রফল। এবার বল আমরা এখনই বলেছি ml (t⁻²-2), এবার ক্ষেত্রফল আমরা জানি l²। তাহলে এখান থেকে কি পেলাম, উপরে যখন যাচ্ছে l⁻⁻1। তাহলে এখানে লক্ষ্য করে রাখো চাপের মাত্রা। তার মানে আমরা যে কোনো ভৌত রাশি তার যদি সংজ্ঞাটা জানি, সে কিভাবে নির্ভর করছে অন্যের উপর যদি জানি, আমরা বের করতে পারি। যেমন ধরো আয়তন আমরা লিখি কি l3, ক্ষেত্রফল l² লিখি। তার মানে কি, আমি জানি যে একটা সমকোণী চৌকোণে যদি হয় তাহলে তার আয়তন কি হবে না স্যার, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। সেই জন্য তিনটেই l। ক্ষেত্রফল হবে তাই দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে দুটোরই মাত্রা কিন্তু সেকেন্ড হচ্ছে। তাহলে এরকম মাত্রা অনেকগুলো রয়েছে, আমি সময় নষ্ট করছি না। তোমরা লিস্ট রয়েছে, বইতে করে দেওয়াও রয়েছে, ছায়া সাঁতরা দুটোতেই, সেটা ফলো করবে, নিজেরা খাতায় করবে, সেইভাবে প্র্যাকটিস করবে। পরীক্ষাতে যে কোনো রাশির মাত্রা লিখতে দিতে পারে। বিগত বছরগুলোতে দিয়েছে প্রশ্ন, পৃষ্ঠতলের মাত্রা হলো, ইয়ং গুণাঙ্কের মাত্রা হলো। তাহলে মাত্রা বিশ্লেষণ প্র্যাকটিস করলে শুধু এই অধ্যায়তে যে 2 নম্বর সেটা নয়, কিন্তু
অন্য অধ্যায় থেকে, যেমন সান্দ্রতা, পৃষ্ঠটান কিংবা স্থিতিস্থাপকতা, কার্যশক্তি, ক্ষমতা, অনেকগুলো রয়েছে, সেখানে কাজে লাগবে। এইবারে আমরা একটু মাত্রা অন্যদিকে যাই। আমি তোমাদের বললাম যে ভৌত রাশি আমাদের পরিমাপ করলাম, সেই ভৌত রাশি যখন পরিমাপ করছি তখন স্বাভাবিক আমি তোমাদের এক্ষুনি বললাম যে পরিমাপ করতে গেলে এককের প্রয়োজনীয়তা হয়েছে। এবার এককের যে প্রয়োজনীয়তা হয়েছে সেই এককটা আমরা বিভিন্ন সিজিএসএস এই পদ্ধতির কথা বলেছি। এইবারে আমি এই যে একক পদ্ধতিগুলো রয়েছে আমি জানতে চাইছি যে মাত্রা আছে, একক আছে, তাহলে এরকম কি হতে পারে যে মাত্রা নেই কিন্তু তাকে পরিমাপ করা যায়? এরকম অনেকগুলো রাশি কিন্তু আমাদের চারিদিকে রয়েছে, পরিমাপের ক্ষেত্রেও আমরা তাকে পরিমাপও করি কিন্তু তার মাত্রা নেই। আবার কিছু ক্ষেত্রে কি মাত্রা নেই কিন্তু আবার একক আছে। আমি সহজ উদাহরণ থেকে শুরু করি, তোমরা ক্লাস 9 এও এটা ফলো করেছো। সাপোজ কোণ কিংবা অ্যাঙ্গেল। এইবারে কোণ, অ্যাঙ্গেল এটা আমরা কিভাবে, সেটা মনে করে দেখো ক্লাস 10 এ এই ফর্মুলাটা তোমরা কিন্তু ইউজ করেছো, s r θ। এই s r θ এর মধ্যে কোণটাই হচ্ছে θ, সেটা জানো। তাহলে θ দাঁড়াচ্ছে s/r। তাহলে s টা কি না, s টা হচ্ছে বৃত্তচাপ, যেটা নেব সেটা বৃত্তচাপ। এবার সেই বৃত্তের ব্যাসার্ধ সেটা কত না, সেইটা হচ্ছে আমার r। এবার আমাকে বলো কোন বৃত্তচাপ, সাপোজ এইটা কয়েক সেমি মিলিমিটার কিছু তো হবে, তারপর সেটা বেসিক্যালি কি দৈর্ঘ্য। তাহলে বৃত্তচাপের মাত্রা কি হলো l। এরপর এই বৃত্তচাপের যে মাত্রা l বললাম, তাহলে ব্যাসার্ধেরও l। এইবার প্রশ্ন হচ্ছে দুটো তো কেটে গেল, এটা তো বীজগণিতিক বলে তো মান হয়ে গেল, তাহলে এর তো মাত্রাহীন রাশি, তাহলে এটা কিন্তু দাঁড়িয়ে গেল মাত্রাহীন রাশি। তার মানে মাত্রাহীন রাশি কিন্তু আমরা জানি অ্যাঙ্গেলের কিন্তু একক রয়েছে, সেটা হচ্ছে রেডিয়ান, তাই তো? তাহলে রেডিয়ান কিন্তু এককে রয়েছে। একইভাবে তোমরা নিজেরা প্র্যাকটিস করে দেখতে পারো, যেরকম তোমরা 9 এ পড়েছিলে বিকৃতি, স্থিতিস্থাপকতা, সেখানে মনে করে দেখো দৈর্ঘ্য বৃদ্ধি, সেটাও এই প্রাথমিক দৈর্ঘ্য সেটাও এই, সেখানেও কিন্তু মাত্রা ছিল না। আবার 11 এর স্থিতিস্থাপক চ্যাপ্টারে তোমরা পয়সা অনুপাত করবে, তারও কিন্তু মাত্রা নেই। আবার এদের তো একক নেই, এর তো বলতে একক ছিল। একইভাবে তোমাদের কেমিস্ট্রি থেকে উদাহরণ দিই, দ্রাব্যতা, সলিবিলিটি, সেটাও এমনি মিউ, দুটো মিউর কথা বলছি আমি। একটা হচ্ছে যেটা তোমরা ঘর্ষণে পড়বে ঘর্ষণ গুণাঙ্ক, আরেকটা বলবো যেটা আমরা প্রতিসরাঙ্ক আলোর ক্ষেত্রে পড়েছি, তারও কিন্তু মাত্রা নেই। তার মানে এরকম অনেক রাশি রয়েছে যেগুলো মাত্রাহীন রাশি। সংজ্ঞাতে বলতে পারি যে সব রাশি সম মাত্রা পাওয়া যায় না। এবারে কারো ক্ষেত্রে একক থাকছে, যেরকম এই ক্ষেত্রে ছিল রেডিয়ান, কারো ক্ষেত্রে একক থাকছে না। এইবারে কিছু শর্ট প্রশ্ন এরকম রয়েছে, আগে এন্ট্রান্সেও আসতো, যে কিছু কমন রয়েছে, মানে ব্যাপার কি একটাই মাত্রা, সেই মাত্রা হয়তো তিনটে ভৌত রাশি বোঝাচ্ছে। এন্ট্রান্সে আগেও এসেছে প্রশ্ন, যে আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। সাপোজ একটা এন্ট্রান্সের প্রশ্ন থেকে উদাহরণ দিই। প্রশ্নে দেওয়া আছে ml2t⁻²। এবার নিচে এমসিকিউ অনেকগুলো অপশন রয়েছে, যে এইটা দিয়ে কোন কোন ভৌত রাশিকে বোঝানো যাচ্ছে। এবারে দেখো আমি কার্যের মাত্রা বের করছি, তাহলে এইখানে এই যে গুণ করেছি, এটাকে তোমরা আলাদা করে লিখলে আরো ভালো হয়, মানে এইভাবে লিখলে আরো ভালো হয়। তাহলে কত আসছে দেখো, এটা কার্যের মাত্রা। আবার এটা কার্যের যেহেতু মাত্রা, তার মানে এটা শক্তির মাত্রা। কেন? কৃতকার্য দিয়েই আমরা শক্তি মেপে থাকি। তাহলে দুটো রাশিকে বোঝালো, কার্য ওয়ার্ক আবার এনার্জিকে। এবার প্রশ্ন হচ্ছে আরো কিছু কি আছে? হ্যাঁ আছে। তোমরা যখন পরে স্থিতিবিজ্ঞান পড়বে আর দৃঢ় বস্তুর ঘূর্ণন পড়বে, তখন একটা রাশি তোমরা পাবে, সেইটা হচ্ছে টর্ক। এই যে টর্ক যে রাশিটা, সেটা হয় কি, এটা পরে তোমরা পড়বে, এখন হয়তো বুঝতে পারছো না।
ভেক্টরে তোমাদেরকে অন্য ভিডিও দেখবে, ভেক্টরের ভিডিওতে আমি ক্রস প্রোডাক্ট নিয়ে আলোচনা করেছি। এটা হচ্ছে ক্রস প্রোডাক্ট, ক্রস গুণফল ভেক্টরে। টাউ ইকুয়ালস টু r প্লাস l। দেখো r এর মাত্রা l, এর মাত্রা কি? লক্ষ্য করে দেখো, দুটোকে গুণ করলে এটাই পাওয়া যাচ্ছে। একই ভাবে আমি তোমাদের একটা হোম টাস্ক দিচ্ছি। সাপোজ t ইনভার্স, এদিকে কিন্তু অনেকগুলো ভৌত রাশিকে প্রকাশ করা যায়। কিরকম? কম্পাঙ্ক, কৌণিক বেগ, কিংবা কৌণিক কম্পাঙ্ক যেটা বলি আমরা, সেটাও করতে পারি, যেটা সার্কুলার মোশন কিংবা বৃত্তীয় গতিতে আমরা দেখবে, ভিডিওটা ফলো করবে আছে, বৃত্তীয় গতি ভিডিওতে আমি আলোচনা করেছি। তাহলে এই যে n, ওমেগা, এগুলো সব করা যাচ্ছে, কৌণিক বেগকেও প্রকাশ করা যাচ্ছে এইভাবে। তার মানে আমরা একই মাত্রাতেও কিন্তু অনেকগুলো একক থাকতে পারে। তার মানে কি? মানে বলতে এটা চাইছি যে মাত্রা একই কিন্তু ভিন্ন ভিন্ন রাশিকে প্রকাশ করছে সে। তাহলে কি একক আমরা কি হতে পারে না, নাম চেঞ্জ হয়ে যেতে পারে একক হয়তো, ঠিক আছে? তাহলে একই মাত্রা দিয়ে আমরা কিন্তু ভিন্ন ভিন্ন ভৌত রাশিও থাকতে পারে, সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে মাত্রা নির্ণয় করে। এখানে আমরা জানতে পারলাম যে কিভাবে আমরা মাত্রা বিশ্লেষণকে কাজে লাগাতে পারছি বিভিন্ন ব্যাপারে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে মাত্রা বিশ্লেষণ জিনিসটা কি? না, মাত্রা বিশ্লেষণ জিনিসটা হচ্ছে এরকম জিনিস যে কোনো একটা ভৌত রাশি সে বিভিন্ন মূল একক কিংবা মৌলিক রাশি তার উপরে কিভাবে নির্ভর করছে সেটা কিন্তু আমরা জানতে পারি। তো সেইটা জানার জন্য আমরা কি করি না, মাত্রা বিশ্লেষণের সাহায্য নিই। তার মানে কোনো ভৌত রাশি মূল রাশির উপর কিভাবে নির্ভর করছে সেইটা কিন্তু আমরা জানতে পারি মাত্রা বিশ্লেষণের সাহায্যে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে মাত্রা বিশ্লেষণ কি করে? না, মাত্রা বিশ্লেষণ তিনটে জিনিস করে। কি না, একটা করে যেটা যে কোন সমীকরণ, আমি একটা সমীকরণ লিখলাম, সেই সমীকরণটা ঠিক কি ভুল সেইটা অনুসন্ধান কিন্তু মাত্রা বিশ্লেষণ করতে পারে। আর কি না, কোনো একটা ভৌত রাশি কি প্রাকৃতিক রাশি সে অন্যান্য কোনো রাশির উপর নির্ভর করে, সেটা কিভাবে নির্ভর করে সেটাও কিন্তু আমরা মাত্রা বিশ্লেষণের সাহায্যে কিন্তু বের করতে পারি। এবারে প্রশ্ন হচ্ছে, আর কি করা যেতে পারে? না, ধরো একটা নির্দিষ্ট একক পদ্ধতিতে কোনো রাশির মান দেওয়া হয়। সাপোজ আমাদের কাছে রয়েছে 25 জুল। তাহলে 25 জুল মানে এটা হচ্ছে এসআই তে শক্তি কিংবা কার্যের একক। একে আমি জানতে চাইছি এটা কত আর, আমরা এখন জানি বলে গুণ করে দিচ্ছি 10⁻7 আর। তার মানে কি 10⁻7 দিয়ে গুণ করে দিচ্ছি, আমি জানি বলে। কিন্তু এই মানটাকে নিয়ে আমি এটা কিন্তু বের করতে পারি মাত্রা বিশ্লেষণের সাহায্যে। সেটা আমি পরের ভিডিওতে তোমাদের দেখাবো। আমি শুধু এই ভিডিওতে একটা জিনিস আলোচনা করে দিই লাস্ট, সেটা হচ্ছে যেটা আমি প্রথমেই বললাম যে কোন সমীকরণ সঠিক আছে কিনা। ধরো সাপোজ একটা সমীকরণ এরকম আছে, x z w, এরকম একটা সমীকরণ আছে। সাপোজ আরেকটা সমীকরণ আছে এরকম। এই সমীকরণ আর এই সমীকরণ ঠিক কিনা কি করে বুঝবো? না, যদি সমীকরণ ঠিক হয় তাহলে y এর যা মাত্রা হবে x এ z এ আর w মাত্রা একই হবে। মানে y যদি দৈর্ঘ্য হয় তাহলে এই তিনটেকেই দৈর্ঘ্য হতে হবে। দেখা গেল এটা দৈর্ঘ্য নয় t, এই সমীকরণ তাহলে কিন্তু ভুল। কারণ দৈর্ঘ্যের সঙ্গে আমি সময়কে কিন্তু যোগ করতে পারবো না। আমি তো বললাম দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার আর আমি 20 মিনিট ধরে মেপেছি, তাহলে 10 + 20 = 30। এটা কিন্তু টোটালি রং কনসেপ্ট, এটা কিন্তু হবে না। তার মানে কোন সমীকরণ সঠিক আছে কিনা সেটা কিন্তু মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা কিন্তু জানতে পারি। যে নীতিটা আমি প্রয়োগ করলাম এখন তাকে বলা হয় মাত্রার সমমাত্রিক নীতি, যেটাকে আমরা বলি ইংলিশে প্রিন্সিপাল অফ হোমোজেনিটি অফ প্রিন্সিপাল অফ হোমোজেনিটি অফ ডাইমেনশন। এই প্রিন্সিপাল অফ হোমোজেনিটি মানে কি না, মাত্রার সমসত্বতার নীতি। মানে একটা সমীকরণ যদি সঠিক হয় তার উভয় পক্ষে মাত্রা সেম হতে হবে। সে বিয়োগ যদি হয় সেটার ক্ষেত্রেও তাই, সে বিয়োগ হোক কিংবা যোগ হোক কিছু যায় আসে না। এই ক্ষেত্রে সেটা আমি প্রমাণ করলাম। একইভাবে ধরো এখানে y = 1 + x² + x³ 1 এর কিন্তু কোনো মাত্রা নেই, তার মানে
x স্কয়ার এবং x কিউবেরও কোনো মাত্রা হওয়া চলবে না। এর অর্থ y এরও কিন্তু কোনো রকম মাত্রা হওয়া চলবে না। তাহলে এদেরকে এই পদগুলোকে মাত্রাহীন করতে হবে, তাহলে সমীকরণটা কিন্তু সঠিক। এবার আমাদের বাস্তবে তো অনেক সমীকরণ আছে, তাহলে আমি যাচাই করব কি করে? ধরো পরীক্ষাতে প্রশ্ন এন্ট্রান্সে রয়েছে, এইচএসে রয়েছে যে নিম্নে এই সমীকরণটা সঠিক কি ভুল, কি করে বুঝবো? আমি ধরো একটা ছোট্ট উদাহরণ দিই। ধরো আমরা এই সমীকরণ ক্লাস 9 এ পড়েছি, আমরা জানি যে আমি কিভাবে প্রমাণ করেছি, বীজগণিতের প্রমাণ করি সঠিক। কিভাবে চেক করব? না মাত্রা সমাত্রিক নীতি লাগিয়ে কিন্তু আমরা চেক করতে পারবো। কি রকম? এটা লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমি লেফট হ্যান্ড সাইডের মাত্রাকে বের করে নেব। আমরা শর্টে বোঝানোর জন্য এইভাবে লিখি DIN মানে ডাইমেনশন, ডাইমেনশন অফ V কত? RHS, তাহলে এটা হচ্ছে LHS আর এটা হচ্ছে RHS। এই ক্ষেত্রে বের করব U কত। নেক্সট RHS আরেকজন রয়েছে, কত আসবে? L ত্বরণ L t টু পাওয়ার -2 ইনটু t -1। কিছু জনের মনে হতে পারে যে L t -1 আবার এখানে তো একটাই ছিল না, একটা পদ থেকে আরেকটা পদের মাত্রা সেম আছে কিনা আমরা যোগ করার জন্য বসি, এর মাত্রা সেম আছে কিনা, আর এদের দুজনে যা মাত্রা হবে সেটা এর সাথে সেম আছে এটা বলেই হবে। সাপোজ এখানে যদি আমি t টা তুলে দিতাম, তারপরে এই মাত্রা বের করতাম, তখন দেখো এইখানে কিন্তু এটা থাকতো না, এই যে L t টু পাওয়ার -2 টা কিন্তু তখন থাকতো না। তাহলে এইখানে একটা t যখন মিসিং হয়ে যেত, তখন দেখো আর কিন্তু মিলছে না, তখন কিন্তু এই পদের সাথে এটা যোগ হতে পারবে না, মাত্রা আলাদা হয়ে গেছে, তখন কিন্তু সমীকরণটা ভুল হয়ে যাচ্ছে। তাহলে যে কোনো সমীকরণ সঠিক কি ভুল সেটা তোমরা মাত্রা বিশ্লেষণ করে লাগাতে পারো, মানে ইউজ করতে পারো বা চেক করতে পারো যে সমীকরণটা ঠিক আছে কি ভুল আছে। যেরকম সাপোজ এরকম একটা সমীকরণ দেওয়া আছে, আমরা জানি সমীকরণটা ভুল আছে, কারণ আমাদের যেটা সঠিক সমীকরণ সেটা হচ্ছে এইটা, স্কয়ারটা তো নেই। কেন ভুল? দেখো বাম পক্ষে মাত্রা কত? L সরল L, এইখানে দেখো মিলে যাচ্ছে, কারণ টি বেড়ে যাচ্ছে, এখানে হাফ তো মাত্রা নেই। লক্ষ্য করে দেখো এইখানে L আর এইখানে দেখো L L মিলছে, কিন্তু এটা মিলছে না, তাহলে এর সাথে যোগ হতে পারবে না, তাহলে সমীকরণটা ভুল হবে। যদি কিন্তু আমি টি স্কয়ার করে দিই, তখন দেখো তখন কিন্তু কেটে যাচ্ছে, তখন কিন্তু মিলে যাচ্ছে, তো সুন্দর করে যাবে। আমি তোমাদের কয়েকটা হোম কাজ দিচ্ছি, তোমরা নিজেরা করে দেখবে যে সমীকরণগুলো ঠিক আছে কিনা। P = 4s/r, P হচ্ছে চাপ, S হচ্ছে সারফেস টেনশন কিংবা পৃষ্ঠটান, আর হচ্ছে ব্যাসার্ধ। নেক্সট এটা চেক করে দেখবে, এই সমীকরণটা দেখবে যার ইনিশিয়াল ভেলোসিটি কিংবা প্রাথমিক বেগ 0 আছে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, এগুলো মিলছে কিনা দেখবে। এগুলো পরে কারো সমস্যা হলে আমাকে জানাবে। আমরা নেক্সট ভিডিওতে এই বিভিন্ন প্রাকৃতিক রাশির মধ্যে সম্পর্ক কিভাবে ডাইমেনশন অ্যানালিসিস করে কিংবা একটা পদ্ধতি থেকে আরেকটা পদ্ধতিতে কিভাবে যাব সেইটা আমরা বিস্তারিত আলোচনা করব এবং ত্রুটি সম্বন্ধে জানব। ওকে, টিল দেন বাই, সবাই ভালো থেকো।